তো এখন স্টার্ট হবে র্যান্ডম ভ্যারিয়েবলস নিয়ে। তো একটু বলে নিই, র্যান্ডম ভ্যারিয়েবল পার্টটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটিতে। যেমন এক্স্যাক্টলি র্যান্ডম ভ্যারিয়েবল নামটা, আমি মেন টপিকে ঢুকছি ডিরেক্ট। তো হঠাৎ করে কেন ভ্যারিয়েবলের প্রয়োজন পড়লো এই প্রবাবিলিটিতে, সেটা অবশ্যই জানতে হবে। আর এক্স্যাক্টলি র্যান্ডম ভ্যারিয়েবল কেন এলো, কী এক্স্যাক্টলি বোঝাচ্ছে সেটা বুঝতে হবে, আর এটা আমাদের লাগছে কোথায় সেটাও বুঝতে হবে। প্রথমে বলে দিই র্যান্ডম ভ্যারিয়েবলটা এক্স্যাক্টলি কী জিনিস, তাহলে হয়তো জানা যাবে। র্যান্ডম ভ্যারিয়েবল, যদি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, সাপোজ ইর কথা আমি বলছি, একটু ছোট করতে হবে এটাকে আগে। একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, সাপোজ ই এর কথা আমি বলছি, একটু ছোট করতে হবে। একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট ই আছে, সেই ই একটা স্যাম্পল স্পেস, ই একটা এক্সপেরিমেন্ট, ই হচ্ছে আমার একটা এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টারের আন্ডারে একটা স্যাম্পল স্পেস হচ্ছে এস। আমরা একটা এক্স নামক একটা, বা এফ অফ এক্স নামে একখানা, এফ অফ এক্স নেব না, এক্স নামক একখানা আমরা ফাংশন কনসিডার করতে বলছি। আর সেই ফাংশনটার একটা বাস্তব অপেক্ষা, একটা রিয়েল ফাংশন, সে ফাংশনটাকে আমি এরকমভাবে বলছি যে এই যে এস, যে সেটটা যেটা পাবো, তার প্রত্যেকটা যে বিন্দু আছে, সেই বিন্দুর যা ভ্যালু, সাপোজ সেটা A1 হচ্ছে, মানে ধরো সাপোজ আমি বললাম যে এস সেটটাকে আমি লিখছি হলো, একদম স্ট্রেট কথাতে বলতে গেলে, সাপোজ এ একটা সেটকে বোঝায়, এ আই এর সেট, আই বিলংস ফ্রম সাম ইন্টিজার জেড পজিটিভ, একটা ইন্টিজার সেট থেকে বিলং করে। আমি একটুখানি আর একটু ছোটো করে নিই, ঠিক আছে, একটা ছোটো লাগবে। তো এই যে আমরা এখানে যেটা পাচ্ছি, তো এই যে পার্টটা পেলাম, এটা মানে বোঝাচ্ছে AI, A1, A2, A3 এগুলো সব এই এক্স থেকে বিলং করছে, মানে A1, A2, A3 এইগুলো সবাই এস থেকেও বিলং করে, সেম ওয়েতে এক্সেরও তারা কিছু ভ্যালুস, মানে এক্সের ভেতর সাপোজ যদি আমি এক্সের যদি একটা সেট বলি, এক্সকে যদি আমরা ভ্যালুগুলো চেক করি এক্সের, তাহলে সেটা সাপোজ দেখা গেলো সাম AI-কেও কন্টেন্ট করছে, সাম BI-কেও কন্টেন্ট করছে, এরকম করে করে সাম ZI-কেও কন্টেন্ট করে, যেখানে আই অবভিয়াসলি একই শর্ত, আই যেখানে আমার ইন্টিজার সেট, অথবা দেখা গেলো আই আমি বললাম চলো এরকম, তার থেকেও আরেকটু বড় সেট নিই, সেটা সাপোজ ধরো হচ্ছে আই হলো আমাদের রিয়েল নাম্বারের সেট, হতে পারে সেটা। তো এর ভেতরটা করে, তাহলে এক্সেরও কিছু ভ্যালু পাবো, এসেরও কিছু ভ্যালু পাবো, এগুলো অনুরূপ ভ্যালু। এবার হতে পারে সেক্ষেত্রে বি কোনো ক্ষেত্রে নেই এবং আই হয়ে গেছে জেড, তার মানে এস আর এক্স সেটটা একই হয়ে গেছে, সেটা হতে পারে। তো তখন আমরা এই এক্সটাকে বলতে পারি যে সেটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল, মানে এখানে আমরা এক্সকে একটা র্যান্ডম ভ্যারিয়েবল বলবো, এটা সংজ্ঞা দিচ্ছে। আর এই র্যান্ডম ভ্যারিয়েবলের যে রেঞ্জটা আমরা পাবো, র্যান্ডম ভ্যারিয়েবলের সাপোজ সামথিং এরকম একটা দেখতে হতে পারে, এফ অফ এক্স সামথিং, এটাকে আমরা র্যান্ডম ভ্যারিয়েবল বলতেই পারি। একটা 0 হচ্ছে, একটা 1 বলছে। চলো ধরো একটা উদাহরণ নিচ্ছি, হলো লুডোর ছক্কায় ফেলেছি আমি, একটুখানি পরিষ্কার করি আগে, একটা ভালো জায়গায়, চলো ভালো জায়গায় যাওয়া যাক, চলো একটুখানি এটা স্লাইড করে নিই। সাপোজ তোমাকে বললাম যে এফ অফ এক্স একটা আমরা ফাংশন তোমাকে দিয়ে দিচ্ছি, সেই ফাংশনের আমরা জাস্ট দুটো ভ্যালু কনসিডার করবো, এক হচ্ছে 0, এক হচ্ছে 1, বা একটুখানি কনফিউশন এড়াতে আমি একটুখানি আরবিটারি নাম্বার নিচ্ছি, মাই ফেভারিট নাম্বার পাই, আর ওয়ান অফ মাই ফেভারিট নাম্বার ইজ অয়লার নাম্বার ই, এই দুটোকে আমি কনসিডার করাচ্ছি, দুটো ফাংশন এফ অফ এক্স ইজিক্যালস টু এইটা। তো এবার এক্সের ইনপুটে কী হচ্ছে না, আমি চলো তার আগে একটু বললাম যে আমি একটা লুডোর ছক্কা নিয়েছি, লুডোর ছক্কা নিয়ে আমি সেটাকে টোটাল ফেলছি, কয়েকবার করে আমি ফেললাম, ধরো 4 থেকে 5 বার আমি ফেললাম। তো সেক্ষেত্রে আউটকাম কী হতো, 1 2 3 4 5 6, এই 6টা সংখ্যার মধ্যে একটা আউটকাম ঘটবে। আমি কনসিডার করালাম যে ধরো যেগুলো বিজোড় সংখ্যা, তারা যখন পড়বে এফ অফ এক্সের ভ্যালু পাই হবে, তাহলে বিজোড়ের ক্ষেত্রে আমি যখন বলবো, তাহলে এটা বিজোড়ের ক্ষেত্রে আমি বলবো
বিজোড়ের ক্ষেত্রে এটা পাই, আচ্ছা বানানটা একটু ভুল হলো, বিজোড়ের ক্ষেত্রে এটা পাই পাবো, বিজোড়ের ক্ষেত্রে আমি এটা পাইকে পাবো, আর জোড়ের ক্ষেত্রে আমরা এটাকে পাবো হচ্ছে ই, এটা আমি বলে দিলাম। কিংবা ধরো ইর জায়গায় অনেকজন গামা বলতে পারে, এরকমভাবে ভ্যারিয়েবলস অনেক কিছু, আমি জেড এক্স এগুলোকেও ঢোকাতে পারি। তো এই যে রাশির দ্বারা আমি যে প্রকাশটা করালাম, এই যে এফ অফ এক্সটাকে এই যে রিপ্রেজেন্টেশন করালাম, তো এটা কীরকম আসতে পারে, কীরকম আসতে পারে, এটার ছকটা কেমন দেখতে হতে পারে, ছক এক্সের ভ্যালু কী কী হতে পারে, এক্সের ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 6বার ফেলেছি, এরকম আসতে পারে দেখা গেল। তার জন্য এফ অফ এক্সকে আমি চলো ওয়াই দ্বারা প্রকাশ করছি, সেটার ভ্যালু কী দেবে, আমি বললাম বিজোড়ের জন্য বলেছি পাই দেবো, তাহলে বিজোড়গুলোতে সব পাই বসবে আর জোড়গুলোতে সব ই বসে যাবে। এই যে আমরা যে রিপ্রেজেন্টেশনটা করলাম, এই রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে আমাদের র্যান্ডম ভ্যারিয়েবলের রিপ্রেজেন্টেশন। এটা কি বোঝাচ্ছে সেটা এবার বুঝতে হবে। র্যান্ডম ভ্যারিয়েবলের সাহায্যে না আমরা একটা কার্ভের দ্বারা প্রবাবিলিটিটাকে বুঝতে পারি, এটা আমি যতদূর বুঝেছি এটা আমি সেখান থেকে বলছি। একটা র্যান্ডম ভ্যারিয়েবল যেমন দেখালাম এটার ক্ষেত্রে, এটা তো একটা কার্ভকেই নিশ্চয়ই রিপ্রেজেন্ট করবে, এবং কার্ভটা হবে ভগ্ন কার্ভ, কার্ভটা অবশ্যই ভগ্ন কার্ভ হবে। কার্ভটাকে যদি আমি বলি, তো কার্ভটা একটুখানি দেখা যাক, চলো তার জন্য বিন্দুটাকে আরও আমি ছোটো করবো, ও বাবা ছোটোই আছে, কালার চেঞ্জ করলাম আমি পেন্সিলটার, একটু ব্লু কালারটা দিয়ে আমি বুঝাচ্ছি। এই চলে এলো আমার কার্ভটা, এক্স এবং ওয়াই অ্যাক্সিস, এইটা হচ্ছে আমার এক্সের ভ্যালুটা, আর এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালুটা। আমি এফ অফ এক্সটাকে ওয়াই বলছি লিখতে সুবিধার জন্য, ঠিক আছে। আর এখানে আমি দুটো ভ্যালুকে চুজ করবো, কারণ যেহেতু আমি পাইকে চুজ করেছি, তো পাই ধরো এরম জায়গা করে আছে, এটা হচ্ছে পাই, আর এরম জায়গা করে সাপোজ অয়লার নাম্বার আছে, যদিও একটু কাছাকাছি থাকার দরকার। আচ্ছা এটা ধরো 1 আছে, এ জায়গায় 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। 1-এ বলেছি পাই বসবে, তো চলে এলো আমার এই পয়েন্টটা। এখানে অয়লার নাম্বারের জন্য একটা বসবে, এখানে একটা বসবে, এখানে একটা বসবে, এখানে একটা বসবে, আবার এখানে একটা বসবে। তো এটা একটা ডিসক্রিট পেলাম, এগুলো থেকে একটা করে ডিসক্রিট আমরা পাচ্ছি। ডিসক্রিট মানে কি, ডিসক্রিট মানে হচ্ছে এদের মধ্যে কোনো কন্টিনিউয়েশনটা নেই, বাট লিমিটেড। ডিসক্রিট পেয়েছি প্লাস লিমিটেড পেয়েছি, এই ডিসক্রিট পেয়েছি বাট লিমিটেড পেয়েছি। তাহলে এরকম একটা কেস আমি দেখিয়ে দিলাম, এটা লুডোর ছক্কার কেস। লুডোর ছক্কাকে নিয়েই বলবো। এটা হয়ে গেল আমার ওইটার ক্ষেত্রে। এবার আরও কিছু উদাহরণ নিয়েছে, আমি যেহেতু এখানে যে বইটা ব্যবহার করছি সেই বইয়ে আমি এখানে পেয়েছি একটা ভালো, অনেক কটা বেশ উদাহরণ দেওয়া আছে, তো তার মধ্যে আমি একটা উদাহরণ তুলবো। চলো ওজনের উদাহরণ দেখা যেতে পারে, ওর উদাহরণ আমি কপি করবো না, একটা ওজনের উদাহরণ নেওয়া যেতে পারে। আচ্ছা যেখানে আমি যে রেঞ্জটা নিয়ে যেটা বলছিলাম সেই রেঞ্জটা, তো এখানে আমার এফ অফ এক্সের রেঞ্জটা তাহলে এক্স্যাক্টলি কী দাঁড়ালো, এফ অফ এক্সের যে রেঞ্জটা ছিল, রেঞ্জ, সেই রেঞ্জটা তাহলে কে কে হলো না, শুধু পাই হলো আর হয়ে গেল ই এটা। আর যে ডোমেনটা, যদি ডোমেনের কথা বলি তাহলে ডোমেনটা কে কে ছিল, ডোমেন হচ্ছে 1 2 3 4 5 and 6, এই কটা হচ্ছে এফ অফ এক্সের ডোমেন আর রেঞ্জ, বাস। এই যে রেঞ্জ, এটা আমার ডোমেন নিয়ে বেশি মাথা ব্যথা নেই, এই ডোমেন হচ্ছে আমি ইনপুট দিচ্ছি, ডোমেন হচ্ছে আমি ইনপুট দিচ্ছি। এটা হেড টেলের ক্ষেত্রে হেড আর টেল হতো, এটা কোনো খেলার জেতা বা হারার ক্ষেত্রে যদি বলতাম কোনো খেলার জেতার সম্ভাবনা বা হারার সম্ভাবনা, তখন আমরা ডোমেনটাকে নিতাম হারা জেতা ক্ষেত্রে। যদি ড্র ইনক্লুড করতাম তাহলে ড্র হারা জেতা এই তিনটে থাকতো। তো এইভাবে আমাদের এই ডোমেনটা ভ্যারি করাবে, সেই অনুসারে আমি রেঞ্জকে চুজ করব। এবার রেঞ্জ পরীক্ষায় দেওয়া থাকতে পারে, আমি চুজ করতে পারি। রেঞ্জ চুজ করালে ফাংশন কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, এটা হচ্ছে মজার বিষয়। যদি এটা ডিসক্রিটই থাকবে, এখানে ডোমেনটা ফ্যাক্ট করবে, ডোমেনটা আমি কী চুজ করবো তার উপর ডিপেন্ড করবে টোটাল ফাংশনটা। আর রেঞ্জটাকে আমরা এক্ষেত্রে স্পেকট্রাম বলে থাকি, স্পেকট্রাম, রেঞ্জটাকে স্পেকট্রাম বলা হয়। আর ইন্টারেস্টিং কথা হচ্ছে এটা, যে এখানে যে ডোমেনটা দিয়ে দিয়েছে, এই ডোমেনটা নিয়ে যেটা বলছিলাম যে ফাংশনটা ডিসক্রিট হবে, তার কার্ভটাকে ডিসক্রিট হবে। ডিসক্রিট মানে হচ্ছে খাপ ছাড়া টাইপের, নট কন্টিনিউয়াস।
অসন্তত, বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন মানে পেন তুলে আঁকতে হচ্ছে আমাকে, সেইটা হচ্ছে ডিসক্রিট। ডিসক্রিট হতে পারে, নাকি তোমার ডিসক্রিট হচ্ছে, নাকি কন্টিনিউয়াস হচ্ছে, ডিসক্রিট ফাইনাইট হচ্ছে, ডিসক্রিট ইনফাইনাইট হচ্ছে, কন্টিনিউয়াস ফাইনাইট হচ্ছে, না কন্টিনিউয়াস ইনফাইনাইট হচ্ছে। এই যে 4টে কেস হলো, এই 4টে কেস কিন্তু ডিপেন্ড করবে এই ডোমেনটার ওপরে। এই ডোমেনটাই একমাত্র যে এই টোটালটাকে ডিপেন্ড করায়, এই ডোমেনটার ওপরেই টোটালটা ডিপেন্ড করবে। কিভাবে তা দেখিয়ে দিচ্ছি। ওই উদাহরণের ক্ষেত্রে যেমন আমি নিয়েছিলাম পাশা কিংবা লুডোর ছক্কার উদাহরণ নিয়েছিলাম, ওটার ক্ষেত্রে ওরকম হবে। সেম উদাহরণটা পাওয়া যাবে তোমার তাসের ক্ষেত্রেও চলো আমরা বলতে পারি একটা অন্যরকম তাসের ক্ষেত্রে আমি উদাহরণ নিয়ে দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে। হেড টেলের ক্ষেত্রেও সেমই পড়বে, তার ক্ষেত্রে আরও ছোট হয়ে যাবে জিনিসটা, আরও ভালো হবে। এবার আমি একটা নেব হচ্ছে, একটা ক্লাসে গিয়েছি, সেই ক্লাসে একটা সার্টেন রেঞ্জ পাচ্ছি। সার্টেন রেঞ্জটা হচ্ছে সাপোজ 125 সেন্টিমিটার, চলো হাইটের কথা বলছি। 125 সেন্টিমিটার থেকে 190 সেন্টিমিটারের মধ্যে আমি পরিসংখ্যা করেছি। টোটাল 60 জনের পরিসংখ্যা করেছি। চলো 60 জনের পরিসংখ্যা করে হাইট এইটুকুর মধ্যে এসছে, এই রেঞ্জটার মধ্যে আছে। তাহলে নমুনা দেশ, তাহলে এক্সপেরিমেন্ট কী হয়েছে হাইটের ওপরে। তাহলে এদের স্যাম্পল স্পেস কী হবে? স্যাম্পল স্পেসটাকে লিখবে এরকম, যে সামে এক্স এরকম ডট 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 ডট, যেটা হচ্ছে 125 লেস দেন আর ইকুয়াল টু এক্স গ্রেটার দেন লেস দেন আর ইকুয়াল টু 190। এইটা হয়ে গেল আমার স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসটা আমার লাগবে, এই স্যাম্পল স্পেস চলে এলো। আচ্ছা, স্যাম্পল স্পেস চলে এলো। এবার কী করবো? আমি স্যাম্পল স্পেস দেখছি, স্যাম্পল স্পেস দিয়ে দিয়েছে। এবার আমার প্রশ্ন হচ্ছে এক্সটা কী হতে পারে? এক্সের ভ্যালু কিন্তু এখানে ইনফাইনাইট হতে পারে, ইনফাইনাইটখানে এক্সের ভ্যালু আসতে পারে, কারণ এইটুকু রেঞ্জের ভেতরে অসংখ্য ভ্যালু থাকবে, অসংখ্য। তাহলে এর ক্ষেত্রে কার্ভ কী পাবো? এর ক্ষেত্রে কার্ভটা কী পাবো? চলো এর কার্ভ পুট করা যাক, এর কার্ভটা পুট করা যাক চলো। আর এক্ষেত্রে আমরা এই এক্সটাকে, এটাকে সাপোজ ক্যাপিটাল এক্স বলে দিই, চলো এটাকে ক্যাপিটাল এক্স বলি, এটাকে ক্যাপিটাল এক্স বলে দিই, তাহলে সুবিধা পাবো। ক্যাপিটাল এক্স, চলো সেক্ষেত্রে যদি বলি তাহলে এটা হতে পারে এরকম, তো পাবোই আমি ইনফাইনাইট অ্যামাউন্ট অফ পয়েন্ট পেতে পারি। সাপোজ আমি একটা সার্টেন পয়েন্ট এখান থেকে স্টার্ট করছি, সার্টেন পয়েন্টস দুটো এখানটায়, এবং কার্ভটা আমি পেলাম হচ্ছে এরকম টাইপের একটা। এইটা হচ্ছে আমার কার্ভ। এবার এই কার্ভটার থেকে আমি কী স্টাডি করব, সেইটা হচ্ছে আমার প্রশ্ন। এই কার্ভটার থেকে আমি কী স্টাডি করব, এটা হচ্ছে, চলো আমার কার্ভ একটু মোটা করে আঁকলাম, আমার বুঝতে সুবিধা হওয়ার জন্য একটুখানি মোটা করে দিলাম। এই হচ্ছে আমার কার্ভটা। এই হচ্ছে আমার কার্ভটা। এই কার্ভটা এক্স্যাক্টলি কী রিপ্রেজেন্ট করে? এই যে প্রান্তিক ভ্যালুটা, এটা হচ্ছে 125-এর, আর এটা হচ্ছে 190। এইখান থেকে এটুকুর মধ্যে আমরা এতগুলো ভ্যালু পেয়েছি। এবং ধরো 60খানা ওখানে আমি বললাম না, যদি 60খানা এখানে আমি না বলি যে 60টা বাচ্চার ওপর হয়নি, তাহলে কিন্তু এই টোটাল এইটা পুরোটা কন্টিনিউয়াস কার্ভ গিয়ে দেখাবে। এইটাই হচ্ছে খেলা এখানকার। তাহলে ডোমেনটা চেঞ্জ করে দিলেই কিন্তু গল্প চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এবার ভ্যারিয়েবল বুঝলাম, এবার বুঝবো হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। যেহেতু ক্লাস 12 লেভেলের, আমাদের শুধুমাত্র বিচ্ছিন্ন সমসম্ভব চলক নিয়ে আলোচনা করতে বলেছে, মানে ডিসক্রিটটাকে নিয়ে আলোচনা করতে বলেছে, সেখানে ডিসক্রিট নিয়ে বলতে হবে। ডিসক্রিটের কেসটা একটু বলে দেওয়া যেতে পারে। আর একটা কেস আছে, এবার এটাকে ব্যবহার কোন কোন জায়গায় করা হয়? কোয়ান্টাম ফিজিক্সের ক্ষেত্রে এটা খুব লাগে, ঠিক আছে? সাই যে ফাংশনটা পড়ানো হয়, সাই ফাংশনের ক্ষেত্রে একটুখানি প্রবাবিলিটি গ্রাফ দেখা যায়, যে ইলেকট্রন, ধরো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসটা আছে, এর জায়গাটা করে, এটা হচ্ছে টোটালটা নিউক্লিয়াস। আর এই সাইড দিয়ে সাপোজ কথা বলছি, সাইড দিয়ে এটা হচ্ছে ইলেকট্রন ক্লাউডিং, সরি কমিয়ে দাও তো, এরকম করে দেওয়া হোক। এবং এটা একটা হলুদ কালার, কারণ এনার্জি বোঝাচ্ছে তো। এর চারিদিকে এরকম একটা, তো এটা ধরে নিই ইলেকট্রন ক্লাউড, তো এখানে ইলেকট্রনরা বাস করছে। এবার ইলেকট্রন এখানে থাকতে পারে, এবার দেখা গেলো এই ইলেকট্রনটা এখানে চলে এসেছে, এই ইলেকট্রনটা এখানে এসেছে, তাহলে এক্স্যাক্টলি একটা অংশে থাকবে কতটুকু, সেই সম্ভাবনাটা আমি বার করতে চাইছি। তো সেক্ষেত্রে আমরা কার্ভটা পাই কিসের জন্য? সায়ের কার্ভটা আসে ঠিক এরকম টাইপের একটা কার্ভ দেয়।
এটা পজিটিভ ইনফাইনাইটে যায়, এটা নেগেটিভ ইনফাইনাইটে। তো এটা একটা কী কার্ভ? এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস কার্ভ, এবং এই কন্টিনিউয়াস কার্ভের আলটিমেটলি যাই হোক না কেন আমরা এটুকু বুঝতে পারছি ওইটুকুর অংশের যা যোগফল হবে সেটা হবে 1। তাহলে এখানটা করে আমরা লিখব ইন্টিগ্রেশন নেগেটিভ ইনফাইনাইট টু পজিটিভ ইনফাইনাইট সাই অফ এক্স ইন্টু এক্স। এই সাই অফ এক্সটাকে আমরা বলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। এখনই কিছুক্ষণ পরে আমি করাবো যে ডিসক্রিট প্রবাবিলিটির ক্ষেত্রে এই চিহ্নটাই সামেশনে রূপান্তরিত হয়, ইন্টু ডিএক্স। এইটা হয়ে যায় 1-এর সাথে ইকুয়াল, এইটাই কাজে লাগানো হয়। এইটার দ্বারা আমরা বুঝে থাকি যে কোন এক্সে কীরকম সাইকে পাওয়া যায়, এটা এক্স্যাক্টলি বুঝিয়ে দেয়। এবং এটাকেই আমরা যখন ডিসক্রিটের ক্ষেত্রে আলোচনা করানো হবে, এই ডিসক্রিটের ক্ষেত্রে আমি এবার ঢুকবো এবং এটা নিয়ে আলোচনা করবো। এবার ডিসক্রিটের ক্ষেত্রে সাপোজ এক্স আমার কাছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল, তো এক্সের তো কিছু কিছু ভ্যালু থাকছে, যেমন আমরা ওই লুডোর ছক্কার ক্ষেত্রে 1 2 3 4 5 6কে পেয়েছিলাম। তার রেসপেক্টিভনেসে আমরা এফ অফ এক্সের একটা সার্টেন জিনিস চুজ করে দিয়েছিলাম, কিছু কন্ডিশন আরোপ করেছিলাম, ভালো কথা। এবার আমরা বলছি xi x2 এরকম করে আমাদের xn খানা মান আছে, xn খানা কোনো একটা কেসে। তাদের প্রবাবিলিটি যে আমি x1কে তুলব, একটা নমুনা স্পেস আছে, একটা স্যাম্পল স্পেস আছে, সেই স্যাম্পল স্পেসে x1 x2 x3 এরকম করে xn পর্যন্ত n খানা টোটাল পদ আছে, এলিমেন্টস আছে ওই এস সেটের ভেতরে। স্যাম্পল স্পেসে অতগুলো আছে, ওই স্যাম্পল স্পেস থেকে যে আমি xi-কে নেবো সেটা তোলার সম্ভাবনাটাকে যদি আমি পিআই বলছি, এর প্রবাবিলিটিটাকে আমি পিআই বলছি, তাহলে এদের প্রবাবিলিটিটাকে আমি পিআই বলে ডিনোট করছি। P1 এটা হবে P2, এরকম করে করে Pn। এই হলো আমাদের দুটো কেস, প্রবাবিলিটি নিয়ে অনুসরণ করছি। তাহলে এইটা মানে সামেশান পিআই, এইটার ভ্যালু হবে 1। এটা আমার এটুকু তো বুদ্ধি আছে ভাই, টোটাল যোগফলটা আমার প্রবাবিলিটির 1 হবে, ভালো কথা। তাহলে আমরা যে ডিস্ট্রিবিউশন যেটা পেলাম সেটা তাহলে কি পেলাম না, xi এর জন্য আমরা পাই হচ্ছে P1কে, সরি x1 এর জন্য P1, x2-র জন্য আমি কাকে পেলাম P2কে, এরমভাবে xn এর জন্য xn এর জন্য আমি পেলাম Pnকে। এই যে জিনিসটা যেটাকে আমি ওই ছক দ্বারা করেছিলাম কিছুক্ষণ আগে, এই যেটা ছক দ্বারা আমি করলাম দেখাচ্ছি এখন আমি, এই যেটাকে আমি ছক দ্বারা করলাম, এই জিনিসটা এই যে জিনিসটাকে যেটাকে আমি ছক দ্বারা করলাম, এই জিনিসটাই হচ্ছে প্রবাবিলিটি সম্ভাবনা বিভাজন, যেখানে আমরা ওয়াইটা, এই ওয়াইয়ের জায়গাটাকে আমরা রিপ্লেস করেছি কি দিয়ে, রিপ্লেস করেছি হচ্ছে আমরা প্রবাবিলিটির সাহায্যে। এইটা হচ্ছে এখানকার মেজর জিনিস, এই মেজর চেঞ্জটা হচ্ছে এখানকার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। এইটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের কারেসপন্ডিং আমরা তার প্রবাবিলিটিটাকে পাচ্ছি। এইটা আমাদের লাগবে ফার্দার কেসে, যখন আমরা এক্সপেকটেশন নির্ণয় করব তখন এই চারটা আমাদের সব থেকে কাজে লাগবে। এক্সপেকটেশন নির্ণয়ের ক্ষেত্রে, ভ্যারিয়েন্স নির্ণয়ের ক্ষেত্রে, কারণ এই ডেটাটা আমাদের কী দিচ্ছে, ডেটাটা আমাদের বলে দিচ্ছে যে আমি যদি 1000 বার যদি তুলি, 1000 বার যদি আমি কোনো একটা কাজ করেছি এই এক্স সেট থেকে বা এস সেট থেকে, কিছু একটা সেটের থেকে যেখানে এন খানা পদ আছে, যেটাকে কমনভাবে এক্স আই দ্বারা ডিনোট করা হয়। আই হচ্ছে 1 থেকে n পর্যন্ত সব স্বাভাবিক সংখ্যা, সেই ভ্যালুটা মানে আমি 1000 বার টোটাল তুলেছি সেই সেট থেকে, তো সেখানে এক্স আই দেখা গেল সাম এ আই বার বেরিয়েছে, তাহলে আমার তার সম্ভাবনা কি, তার সম্ভাবনা পিআইকে আমরা লিখতে পারি টোটাল কতবার তুললাম, আমার বেরিয়েছে কতবার, সেইটা কাট বেরিয়েলো, এটা বেরিয়েছে এক্স আইয়ের জন্য, এইটা চার্ট রূপে আমি প্রকাশ করে দিচ্ছি, আর এটা আমার লাগবে। ওকে, এটাকে আমরা চাইলে পেয়ার্ড হিসেবে লিখতে পারি, মানে ক্রস প্রোডাক্ট, সেট ক্রস প্রোডাক্ট হিসেবেও আমরা এটাকে প্রকাশ করতে পারি, যেরকম ইচ্ছা। সাধারণত এরকম করা হয়। আচ্ছা, নেক্সট কেসের দিক যাওয়া যাক। চলো, এবার একটা পার্ট বলেছে প্রবাবিলিটি ফাংশন আর প্রবাবিলিটি
সরি ফ্রিকোয়েন্সি ফাংশন, এইটা ইম্পর্টেন্ট জিনিস। এবার হচ্ছে প্রবাবিলিটি ফাংশন। প্রবাবিলিটি ফাংশন কিছুই না, এফ অফ এক্সটাকে আমি লিখব পি এর জায়গায়। ধরো আইতম পদের প্রবাবিলিটি বার করছি, সেটা হয়ে গেলে এফ অফ এক্স আর। এইটা হচ্ছে প্রবাবিলিটি ফাংশন। এখন একটা ফাংশনকে যখন প্রবাবিলিটি ফাংশন বলবো, সেটা কি বলছে? সেটা বলছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল এক্স আছে, সে র্যান্ডম ভ্যারিয়েবলের এক্সের সাপোজ এক্স আই একখানা ভ্যালু আছে। এক্স আই ভ্যালুটাকে আমরা নেওয়ার সম্ভাবনা, মানে তুলছি, তোলার সম্ভাবনা যদি পি আই যদি হয়, তাহলে এই পি আই যেটা, সেইটাকে আমরা পি আই না বলে আমরা বলি হচ্ছে এফ অফ এক্স আই, এই দ্বারা সূচিত করা হয়। এটাই হচ্ছে প্রবাবিলিটি ফাংশন। তাহলে এটাকে আমরা হতে গেলে কী কী শর্ত পূরণ করতে হবে? এই শর্ত দুখানা হয়, একটা হচ্ছে এফ অফ এক্সকে আমাদের গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 0 করতে হবে। প্রবাবিলিটি ফাংশনের ভ্যালু গ্রেটার দ্যান 0 করতেই হবে, কারণ প্রবাবিলিটি ফাংশনের ভ্যালু কোনো দিন নেগেটিভ হয় না। 0 করতে পারো, 0 হতে পারে, কোনো একটা প্রবাবিলিটি নাই হতে পারে। সূর্য পশ্চিম দিকে উঠবে, সেটা সম্ভাবনা 0, এটা হতে পারে। আর একটা সম্ভাবনা রাখতে হবে, যেটা হচ্ছে সামেশন অফ এফ অফ এক্স, এইটার ভ্যালু 1ই হবে। এটা তো একদম মৌলিক উপপাদ্য, প্রবাবিলিটির মৌলিক উপপাদ্যই বলে যে সামেশানটা 1 করতে হবে তোমাকে, যাই তুমি করো সামেশান তোমাকে 1 রাখতে হবে। এই হয়ে গেল তোমাদের এই চ্যাপ্টার গল্প। এবার এখানে কিছু আমাদের অঙ্ক দিয়েছে, এমন একটা অঙ্ক আমি এখানে বলছি, সেই অঙ্কটা লাগবে। তো এখানে আমি একটা কোশ্চেন নিয়ে নিয়েছি, যেখানে বলছে যে 52টা খেলার তাসের একটা প্যাকেট থেকে উদ্দেশ্যহীনভাবে 3টে তাসকে আমি টানবো। সেই টানা তাস 3টির জন্য আমাকে সম্ভাবনা বিভাজনটা নির্ণয় করতে হবে, অর্থাৎ সেই ছকটাকে অঙ্কন করতে হবে। তাহলে আগে আমি বুঝবো যেখানে আমার র্যান্ডম ভ্যারিয়েবলটা কী হবে। সবার আগে আমাকে খুঁজতে হবে হোয়াট ইজ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল অফ দিস কোশ্চেন। এই কেসটার ক্ষেত্রে র্যান্ডম ভ্যারিয়েবল কী হবে? নিশ্চয়ই আমি ছখানা টুকবো না। হয় এখানে আমাকে কি বলেছে, এখানে আমাকে বলেছে যে টেক্কার সম্ভাবনা বার করতে হবে। 3টের জন্য টেক্কা, টানা 3টি তাসের যে টেক্কা, এইটা হচ্ছে আমার গল্প। ঠিক আছে, এইটা হচ্ছে গল্প, এটা বুঝতে হবে 3টে টেক্কা। তাহলে আমার যদি র্যান্ডম ভ্যারিয়েবল সেটা যদি এক্স হয়, তাহলে তার ভ্যালু হতে পারে 0, একটাও টেক্কা পেলাম না, হতে পারে 1, একটা টেক্কা পেয়েছি, হতে পারে 2, দুটো টেক্কা পেয়েছি, হতে পারে 3, 3টে টেক্কা পেয়েছি, 3টেই টেক্কা পেয়েছি, এরকম হতে পারে। আচ্ছা, এবার আমরা তাহলে বার করবো হচ্ছে কাকে না, বার করবো হচ্ছে সেই পি অফ এক্সকে, পি অফ এক্স বা এফ অফ এই। এবার আমরা ওই র্যান্ডম ভ্যারিয়েবল মানে প্রবাবিলিটি ফাংশনটাকে বার করব। তো প্রবাবিলিটি ফাংশনটা এবার বার করা স্টার্ট করা যাক, চলো। তাহলে যখন প্রথম কেসটার ক্ষেত্রে, অর্থাৎ আমরা পি অফ বা এফ অফ যা ইচ্ছা হতে পারে, র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালুটা যখন 0, সেক্ষেত্রে মানে একখানাও টেক্কা উঠবে না। তাহলে 4টে টেক্কা থাকে, তার মধ্যে 4C0 উপায় গেল, আর বাকি 48টা কার্ডের মধ্যে যে কোনো 3খানা উঠে পড়বে। আর আমার এখানে 52টার মধ্যে আমি যে কোনো 3টেকে চুজ করেছি। তাহলে এটাকে আমাদের যদি ইভ্যালুয়েট করানো হয়, তাহলে মোটামুটিভাবে চলে আসে হচ্ছে 43, 24, 55, 25, এটা একটা ভ্যালু ঢোকে। সেম ওয়েতে পি অফ এক্স ওয়ানটাকে আমার নির্ণয় করতে হবে, পি অফ এক্স ওয়ান। সেম ওয়েতে আমাকে বার করতে হবে পি অফ এক্স ইকুয়াল টু 2, সেম ওয়েতে আমাকে বার করতে হবে পি অফ এক্স ইকুয়ালস টু 3। এইটুকু করব। আচ্ছা, এটুকু করার পর কি করব? এটুকু করার পর আমি বলবো হচ্ছে, এখানটা করে ছোট্ট করে লিখে দিই, ভালো করে বেশ লেখা যাবে। এখানটা করে ওটা লেখার পরে আমার সেই ছক এক্সের ভ্যালু এখানে, আর তার কারেসপন্ডিং পি অফ এক্সের এখানে 0-র জন্য কত বেরোলো সেটা লিখবো, যে সামথিং কিছু একটা লিখেছি। 1-এর জন্য কত লিখবো সেটা, 2-এর জন্য কত বেরোলো সেটা, আর লাস্টলি 3-এর জন্য সেটা বেরোলো কত। বাস, এই হয়ে গেল তোমার ছক রেডি। এটাই হচ্ছে তোমার সম্ভাবনা বিভাজনের ছক। সম্ভাবনা বিভাজনে এটাকে বলছে, ছকও বলছে, যেটা ইচ্ছা তুমি বলতে পারো, গেল। আচ্ছা, এরপর আমরা ঢুকবো হচ্ছে এক্সপেকটেশন বা গাণিতিক প্রত্যাশা, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে একটা দারুণ জিনিস। হোয়াট ইজ আ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন? ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ইজ নাথিং বাট দ্য ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ, স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ, যেটা আমরা ছোটোবেলার থেকে শিখে আসি যে 1, 2, 3-এর গড় কী জিনিস, সেটা হবে 2 হবে।
তো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ওই একই জিনিসকে বলে, যেটাকে ম্যাথমেটিক্যাল মিন বা মধ্যক কিংবা গাণিতিক প্রত্যাশাও বলা হয়। তো চলো গাণিতিক প্রত্যাশা বলে একটু হেডিং করে নেওয়া যাক এবং এটাকে আমরা স্টার্ট করি। এটা করলে আর একটা পার্ট বাকি থাকবে, সেটা হচ্ছে ভ্যারিয়েন্স, তাহলে শেষ। চলো আমি জাস্ট লিখছি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, আমি শুধু এক্সপেকটেশন লিখলাম, ম্যাথমেটিক্যালটা লিখলাম না, সরি মিন লিখে দিই। চলো MEN, যখন এম লিখাই হচ্ছে বারবার তাহলে মিনটাই লিখে দিই। তো মিন বড় বুঝতে হবে এতক্ষণ পর। চলো ধরো আমার কাছে তিনখানা ভ্যালু আছে, x1 x2 x3। তাহলে আমাকে বলো x1 এটাকে তোলার সম্ভাবনা কী হবে, আগে বলো এদের অ্যাভারেজ কী হবে, হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ, মানে x বারের ভ্যালু বলো, সেটা হবে x1/3, সরি অবশ্য ওটা করলেও হতো, x1 x2 আর x3 যোগফল, তাকে আমরা 3 দিয়ে ভাগ করব, এই ভ্যালুটা পেয়ে যাব। এটা হচ্ছে এদের অ্যাভারেজ বা মিন ভ্যালু যেটা বলি সেটা। এটাকে একটুখানি কারুসরু করে বেশ লেখা যাক। তো এটাই আসবে, এটা দেবে, এটা দেবে। তো এখানে আমরা একটা অ্যাভারেজকে একটুখানি অন্যরকম অ্যাসপেক্টে লিখলাম। এবার আমার কথা হচ্ছে হলো x1 x2 আর x3 তিনখানা এলিমেন্ট আছে। x1কে চুজ করব, কত সম্ভাবনা, 1/3 হবে তার সম্ভাবনা। এটাকে একটুখানি আমি লিখি সম্ভাবনার ভাষায়। আমি ধরলাম এটা ইকুয়ালি কেসের ক্ষেত্রে ধরলাম। আমি একটুখানি অ্যাডভান্স কেসে যাচ্ছি কিছুক্ষণ পরে, আগে আমি সিম্পল কেসগুলো বুঝবো। তাহলে P1 এর নিশ্চয়ই হবে কি, P1 হবে 1/3, P1 হবে 1/3, সেম ওয়েতে P2 দেবে, সেম ওয়েতে P3ও দেবে। সমসম্ভব বললাম, যেমন হেড টেলের ক্ষেত্রেও সেম হয়। তো এক্স বারকে আরও কিছুভাবে লেখা যেতে পারে, এক্স বারকে আর একটাভাবে লিখলাম x1 P1, x2 P2, x3 P3। আর একটু লেখা যাক, বেশ দেখতে বেশ ভালো চলে এসছে। এটাকে আর একটুখানি ভালোভাবে লিখলে কি আসে, এটাকে আর একটুখানি ভালোভাবে লিখলে আসে সামেশান xi pi i ওয়ান ফর্ম, যেহেতু অন্য কোনো ভ্যারিয়েবল নেই আর এক্স আর পি আমার এখানে ভ্যারিয়েবল হিসেবে কাজ করছে, আমি এটা লিখতে পারি 1 থেকে 3 পর্যন্ত। এই যেটা তুমি দেখছো এটাই তোমার ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের রাশিমালা, তিনটে ভ্যালুর ক্ষেত্রে। এবার তোমাকে দিলাম হচ্ছে এনখানা কেসের ক্ষেত্রে, এনখানা কেসের ক্ষেত্রে গাণিতিক প্রত্যাশার আসল তুমি চরিত্র দেখতে পাও, যেটা হচ্ছে এক্স বারকে আমরা লিখছি ই অফ এক্স, যেটাকে পড়া হয় এক্সপেকটেশন অফ এক্স। এক্সের যে প্রত্যাশা যে আমি এক্সকেই চুজ করব, সেটার আমার বার করতে হবে। তার জন্য আমরা লিখি হচ্ছে সামেশান এক্স ইন্টু প্রবাবিলিটি। সেম ওয়েতে এনখানা কেস দিচ্ছে, সেই এনখানা কেসের ক্ষেত্রে আমরা ওইরকম প্রবাবিলিটিকে গুণ করতে পারি। বাস, আর ইজ নাথিং বাট দিস। এই হচ্ছে তোমার গল্প। এবার দেখা গেল, এবার যেহেতু আমি একটুখানি বলে দিই, যেহেতু আমি বিচ্ছিন্ন যে চলক যেটা আছে, যে র্যান্ডম ভ্যারিয়েবল বা স্টোকাস্টিক ভ্যারিয়েবল যেটা নিয়েছি, ওই ভ্যারিয়েবলটা আমাদের যেহেতু x1 ছিল, x2 ছিল, এরকম করে 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 xn পর্যন্ত গেছে, সেই কারণে আমার এক্সপেকটেশনটার ভ্যালু এসছে যে সামেশান xp, এইটা এসছে, কারণ আমি চুজ করেছি এই র্যান্ডম ভ্যারিয়েবলকে। এখন দেখা গেল আমার এক্সটা চেঞ্জ হয়ে গেছে এবং আমার নতুন ভ্যালুসগুলোকে দিয়েছে, সেটা হচ্ছে x1 স্কোয়ার, x2 স্কোয়ার, এরকম করে x3 স্কোয়ার চলে এসছে। এটা আমার নতুন দিয়েছে, তো সেক্ষেত্রে আমার কিছুই চেঞ্জ হবে না, এক্সপেকটেশনটা আমার চেঞ্জ হয়ে যাবে সামেশান এক্স আই তার স্কোয়ার ইন্টু পি আই। বাস, এই চলে এলো। তার মানে এক্সপেকটেশন কার ওপর ডিপেন্ড করছে, এক্সপেকটেশন ডিপেন্ড করছে হচ্ছে আমি কী টাইপ অফ র্যান্ডম ভ্যারিয়েবল চুজ করছি তার উপরে। র্যান্ডম ভ্যারিয়েবলের উপর 100% ডিপেন্ড করবে। এটা যদি কিউব হয় তাহলে এখানে কিউব হবে, এটা যদি পাওয়ারে এন চলে আসে তাহলে এখানে এন চলে আসবে। এই হয়ে গেল তোমার গল্প। এমন হতেই পারে যে এখানে এক্স টু দি পাওয়ার অফ আই, এটা কি হবে, এটা আমার প্রশ্ন আছে একটা। আমি এটা নিয়ে এখনও ভাবছি যে কোনো র্যান্ডম ভ্যারিয়েবলকে আমি এরকম চুজ করতেই পারি। প্রথমটা হয়ে গেলো x1, এটা সেকেন্ডটা হয়ে গেলো x2 তার স্কোয়ার, সেকেন্ড তারপর একটা x3, এরকম করে এখানে চলে এলে xn এরম পাওয়া যাচ্ছে। তাহলে কি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন কি সংজ্ঞানুসারে কি সামেশান
এক্স টু দি এক্স আই টু দি আই পি অফ আই, এইটাকে কি আমি বলবো এটা কি ভ্যালিড হবে? এই উদাহরণটা আজ আমি খুঁজে পাইনি, এখন আমি এটা নিয়ে করার চেষ্টা করছি, এখন আমি এটা নিয়ে কাজ করছি, এটা নিয়ে আমি চেষ্টা করছি। ইন জেনারেল কেস আমরা তাহলে এটাকে একটা অন্যরকমভাবে প্রকাশ করতে পারি যে সামথিং একটা ফাংশানেই ঢুকিয়ে দিলাম, তাহলে আমি এক্সপেকটেশনের ফাইনাল রূপটাকে আমি পাবো হচ্ছে সাম ফাই অফ এক্স। ফাই একটা ফাংশন, সেই ফাংশানে সাইন থাকতে পারে, কস থাকতে পারে, যা কিছু থাকতে পারে, এটা একটা সামেশন ফাই অফ এক্স ইন্টু প্রবাবিলিটি। এই হলো আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশান। এটা 100-এরও 100% ইম্পর্টেন্ট একটা টপিক, খুব 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 কাজে লাগে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশান। আমি তো একটুখানি ভালো করে শেড দিয়ে রেখে দিচ্ছি, খুব কাজে লাগবে এটা আমাদের, খুব কাজে লাগবে, খুব কাজে লাগবে ম্যান, খুব কাজে লাগবে এটা, খুবই 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 কাজের জিনিস এটা। খুবই কাজে লাগে। এক্সপেকটেশান তো গেল, খুব ভালো কথা। তাহলে এক্সপেকটেশান এর তো কিছু ইয়ে দিয়ে পাবো, যেখানে আমরা কিছু কিছু সূত্র প্রমাণ করতেই পারি, যেমন হচ্ছে সামথিং এক্সপেকটেশান অফ, তাহলে এক্সপেকটেশান অফ এক্স আর কিছু না হয় সামেশান এক্স ইন্টু পি হয়ে গেল। এইটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এটা চুজ করবো। এবার তাহলে চলো 1 2 3 করে আমরা এগোতে থাকি। প্রথম আমরা করবো হচ্ছে এক্সপেকটেশান, প্রথম আমরা করবো হচ্ছে এক্সপেকটেশন অফ সামথিং কনস্ট্যান্ট, এটার ভ্যালু এ হয়, এটা প্রুফ করা যাক। চলো, কিছুই না, আমরা জানি সামেশান, এটাকে চেক করব, প্রুফ করব না, আমি এটাকে চেক করতে করতে যাব। এটা সামেশান ইন্টু এ ইন্টু পি হবে, এ তো বেরিয়ে চলে আসবে এ কনস্ট্যান্ট, তাহলে সামেশান পি মানে হচ্ছে P1 P2 P3 এরকম যোগ করতে করতে Pn যাবে, সেটার ভ্যালু 1 থাকবে, সেটার ভ্যালু এ চলে আসবে, তাহলে এক্সপেকটেশন অফ এর ভ্যালু এ হয়। এখান থেকে প্রমাণিত হলো এটা। আচ্ছা, সেকেন্ড জিনিসকে ওপর আমরা একটু জোর দেওয়া যাক, সেকেন্ড জিনিসের ওপর একটু জোর দেওয়া যাক। সেকেন্ড জিনিস বলছে এক্সপেকটেশন অফ এ এক্সের ভ্যালু কী হয়। আচ্ছা, এটার ক্ষেত্রে করতে হবে কি সামেশান এ এক্স ইন্টু পি, কিছুই না, আমার এদিকে এ ঢুকবে আর এখানে ঢুকবে সামেশান এক্স পি, তাহলে এটা নাথিং বাট এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স হয়ে যাচ্ছে। তাহলে গল্প হচ্ছে ভ্যারিয়েবল থাকলে সেটা বেরিয়ে আসে। আচ্ছা, বেরিয়ে গেল। নেক্সট থার্ড জিনিস, 3 নম্বর জিনিস আমার বলছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার। এটা হচ্ছে এই এক্সটাকে না অনেক জায়গাতে, এই এক্সটাকে অনেক জায়গাতে আমি দেখছি বড় এক্স আকারে লেখা আছে। ওটা বড় এক্স থাকলেও কোনো অসুবিধা হয় না, সাধারণত বড় এক্সই ধরতে হয়, ঠিক আছে, কারণ এটা প্রবাবিলিটি, ওই স্ট্যাটিস্টিক্সের এক্সটা ছোটো হয়, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, যায় আসছে না, সামেশান ইন্টু এক্স মাইনাস এক্স বার ইন্টু পি। চলো একটুখানি করা যাক, দেখি ব্যাপারটা কী হচ্ছে। এটাকে করলে আমরা পাবো হচ্ছে, ভেঙে যাই, অবভিয়াসলি আমরা সামেশান শিখেছি, এটা হয়েছে এরকম এক্স বার ইন্টু পি। এক্স বার তো একটা কনস্ট্যান্ট টার্ম, কোনোভাবেই চেঞ্জ হয় না, পি এর ওপর ডিপেন্ড করে না। আর এটা মানে আমরা লিখতে পারি এক্স বার, অবশ্যই, কারণ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশান ইজ নাথিং বাট ম্যাথমেটিক্যাল মিন, সেটা লেখা যেতেই পারে। আর এটা থেকে তো আমরা এক্সপেকটেশানকে বের করে নিই, এই বারটাকে বের করে নিতে পারি, সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে এক্স বার মাইনাস এক্স বার ইজ ইকুয়ালস টু 0। কেন হলো? প্রবাবিলিটি অফ পি ইজ ইকুয়ালস টু 0, আগেই বলেছি, ইন্টু 1 হয়ে গেলে এরকম ভ্যালু আসবে, আর সেটা হলো 0। তাহলে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বারের ভ্যালু 0 হয়, এটা গেল। আচ্ছা, দুটো মৌলিক জিনিস নিয়ে আলোচনা করে নেওয়া যাক, সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স এবং ওয়াই দুটো র্যান্ডম ভ্যারিয়েবল। স্টোকাস্টিক ভ্যারিয়েবল যদি দুখানা হয় এক্স এবং ওয়াই, কিংবা তারও থেকে বেশিও যদি আমরা করি, এরকম করে করে এরকম করে 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 এনখানা আমরা স্টোকাস্টিক ভ্যারিয়েবলকে নিয়ে এসেছি, তাদের ক্ষেত্রে আমরা এরকম একটা রাশিমালাকে লিখতে পারি, এরকম লেখা যেতেই পারে, ঠিক আছে। এটা হয় গুণের ক্ষেত্রেও সেম হবে, গুণের ক্ষেত্রেও চলো লেখা যাক গুণেরটা একটু। এক্সপেকটেশন অফ এক্স আই ইজ ইকালস টু এক্স আই, এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই হলো, এইবার আমরা বুঝবো যে এই যে জিনিসটা আমরা শিখলাম, যে ম্যাথমেটিক্যাল মিনটা শিখলাম, সেটা আমরা 11এও শিখেছি, তার সাথে অবশ্যই সম্পর্ক আছে ভেদমানের বা ভ্যারিয়েন্সের কিংবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের, যেটা সমপার্থক্য, তার ইয়ে আছে। তাহলে
তার রিলেশনটা একটু দেখে নেওয়া যাক, এক্স্যাক্টলি তাহলে এক্সপেকটেশনের সাথে কীরকম রিলেশনে থাকে সেটা আমরা দেখব। আর তার আগে আমি একটুখানি জানিয়ে দিই যে সমক পার্থক্যটা এক্স্যাক্টলি কী জিনিস। হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? ডেভিয়েশন মানে একটা বিচ্যুতি বোঝায়, বিচ্যুতি। এখানে আর কিছুই না, আমরা পরিমাপ করে থাকি একটা ডেটা, সাপোজ এক্স আই একখানা ডেটা এবং এদের মিন হচ্ছে এক্স বার, এর থেকে কতটা দূরে কিছু একটা গ্রাফ আমরা প্লট করছি, সেখানে আমরা প্রচুর পরিমাণে এরকম পয়েন্টস পেয়েছি। সেই পয়েন্টসটা এই যদি মিন পয়েন্ট যদি এটা হয় তার থেকে কতটা দূরে আছে, যেমন এই যে এই ভ্যালুটা, এই যে এই দাগটা অনেক দূরে, এই দাগটা খুব কাছে, তাহলে এর যে বিচ্যুতি, এর বিচ্যুতিটা এর থেকে অনেক কম হবে। তাহলে একটা একটা ডেটা যতটা কনজাস্ট হবে তার মিনের কাছে, তার মিনের কাছে যতটা কনজাস্টেড হবে ততটা ডেটাটা সেফ হবে, ডেটাটা তত অ্যাকুরেশন বাড়বে। এইটা হচ্ছে কথা, এটা মাথায় রাখতে হবে। তাহলে এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাপে, আর কিছুই না, যে কতটা ভুল ভ্রান্তি আছে আমার ইয়েতে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরিমাপ করছে, আর কিছুই না। আচ্ছা, তো চলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা তো বুঝলাম। তাহলে আমরা এটুকু মনে আছে নিশ্চয়ই যে সিগমা স্কোয়ার ইকুয়াল টু ভ্যারিয়েন্স অফ এক্স, এইটা আমরা জানি, এটা আমরা বুঝিয়েছি। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে ভ্যারিয়েন্স, এটাকে আমরা লিখে থাকি, আমি একটু সিগমা স্কোয়ার দিয়ে লিখলাম জিনিসটাকে, অত বড় লিখবো না। সিগমার স্কোয়ারটাকে আমরা লিখে থাকি সামেশান এক্স স্কোয়ার বাই এন মাইনাস এক্স বার তার স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের একটা জেনারেল সূত্র। সেক্ষেত্রে দেখা গেলো ফ্রিকোয়েন্সি আছে, এটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি নেই। যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে আমরা একটু সূত্রটা পরিবর্তন করি, যেটা হচ্ছে সিগমার স্কোয়ার ইজ নাথিং বাট সামেশান এক্স স্কোয়ার সাম ফ্রিকোয়েন্সি এফ বাই এন মাইনাস সাম এক্স বার তার স্কোয়ার। এইটা হলো আমাদের ভ্যারিয়েন্স, এই ফর্মুলাটাই কিন্তু আমাদের লাগবে। তাহলে এটা বুঝলাম। এখন আমরা একটুখানি কাজ করবো কাকে নিয়ে, এক্সপেকটেশন। তাহলে একটা জিনিস আমরা বুঝছি যে এক্সপেকটেশন মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার, এটাই বলছে ভ্যারিয়েন্স অফ এক্স। কীভাবে হচ্ছে দেখে নেওয়া যাক। এটাকে যদি লেখা হয় এরকমভাবে সামেশান দিয়ে যদি লিখি তাহলে কী করে হবে, সামেশান দিয়ে ডিরেক্ট লেখা যেতে পারে। আচ্ছা, তার আগে আমি করব কি, তার আগে এটাকে ভাঙতে হবে, এটাকে ভেঙে নিতে হবে, তা নাহলে অঙ্ক হবে না। এটাকে একটুখানি ভেঙে নিই, এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু এক্স বার প্লাস এক্স বার তার স্কোয়ার, এটা গেল। আচ্ছা, এবার প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ভেঙে যায়, আমি পড়লাম কিছুক্ষণ আগে। এটা এক্স তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স বার, কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, এক্সপেকটেশন অফ এক্স পড়ে থাকবে, এক্স বার বেরিয়ে যায়, কনস্ট্যান্টের ইয়ের ক্ষেত্রে কত হয়, 0 হয়ে যাবে। এই কনস্ট্যান্টের কী হবে, কনস্ট্যান্টের ক্ষেত্রে বেরিয়ে যায় এক্সপেকটেশন, কনস্ট্যান্টের ক্ষেত্রে এক্সপেকটেশন বেরিয়ে যায়, ক্ষেত্রে এক্স বার তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল লাস্টে কি, এটা হয়ে গেল এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস 2x মাইনাস এক্স বার প্লাস এক্স বার তার স্কোয়ার, কারণ এক্সপেকটেশন অফ এক্স ইজ নাথিং বাট এক্স বার ম্যাথমেটিক্যাল মিন, অথবা এক্সপেকটেশন অফ এক্স বার এক্স স্কোয়ার মাইনাস এক্স বার তার স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের ইয়ে। আর একটুখানি ভালো করে লিখলে এটা হয়ে যায় এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার, এইটাও একটা রূপ। বুঝা গেল? আচ্ছা, এটা তো না হয় আমি বইয়ের থেকে দেখে শুকে মেরে দিলাম। এবার একটা অন্যরকমভাবে প্রমাণ করব, যেটা বইয়ে নেই, সেই প্রমাণটা আমি এবার করব। আচ্ছা, এবার যে প্রমাণটা আমি করব সেটা একটুখানি মনে হয় না, আমি জানি না বইয়ে আছে কি না, বাট মনে হয় না এইচএস বইয়ে আছে। আমি জানি ভ্যারিয়েন্স অফ এক্সকে লেখা যায় 1 বাই কত লেখা যাবে, 1 বাই n ইন্টু সামেশান এক্স আই মাইনাস এক্স বার তার স্কোয়ার। এটা একটা অন্য একটা ফর্ম আমি করতে চাইছি, মানে
যখন আমার সামেশন ফামেশনগুলো দেওয়া থাকে তখন ভ্যারিয়েন্স বার করতে হয়, তখন আমরা চলে আসবো যে সামেশন ভেঙে যাবে, তো সামেশন লাস্টে ভেঙে কী কথা হবে, সামেশন ভেঙে কী হয়ে যাবে এক্স আই তার স্কোয়ার প্লাস আলটিমেটলি হয়ে যাবে সামেশন এক্স বার তার স্কোয়ার বাই এন চলে আসবে মাইনাস 2 × এক্স বার তার স্কোয়ার বাই এন আসবে, এটা 1/n-কে কমন নিয়ে নেবো, তাহলে সামেশন এক্স আই তার স্কোয়ার আসবে মাইনাস এক্স বার তার স্কোয়ার আসবে। তাহলে এই যে পার্টটা আমি পেলাম, সরি, এই যে পার্টটা আমি পেয়ে গেলাম, এটাও কিন্তু এই একই জিনিসকে রিপ্রেজেন্ট করে, এটা কিন্তু সেই এক্সপেকটেশনটাকেই সে বোঝাচ্ছে, এটা হচ্ছে 1/n, এটা ডেটা সংখ্যা, এটা পরিসংখ্যান সংখ্যা বা ফ্রিকোয়েন্সি নাম্বার, এটা হচ্ছে এক্সপেকটেশন অফ সাম এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটা কিন্তু আলটিমেটলি সেই একই জিনিসের দিকে ঢুকালাম, জিনিসটাকে একই জায়গাতে সেই নিয়ে এলাম ডিফারেন্ট অ্যাসপেক্টে। তো এই হলো আমাদের কিছু ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের কিছু কথাবার্তা ছিল আজকে, আমি পুরোটা কমপ্লিট করিয়ে দিলাম। এবার কিছু প্রুফস করিয়ে দেবো ভ্যারিয়েন্স সম্বন্ধিত, তাহলে আমাদের পুরো একদম একদম শেষ। তো চলো, ভ্যারিয়েন্স অফ 1 প্রথম পয়েন্ট করতে হবে, ভ্যারিয়েন্স অফ এ এর প্রুফ করব। ভ্যারিয়েন্স অফ এর ভ্যালু কি, মানে কি বুঝায়, মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স তার স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। এক্সপেকটেশন অফ এ স্কোয়ার মানে একটা কনস্ট্যান্ট কি বুঝাবে, আর এটাও একটা কনস্ট্যান্ট কি বুঝায়, 0 হয়ে যাবে। প্রথম প্রমাণ গেল। দ্বিতীয় প্রমাণ, ভ্যারিয়েন্স অফ এ ক্যাপিটাল এক্স, ওই যে বললাম স্মল এক্সকে অনেক জায়গায় ক্যাপিটাল এক্স লিখবে, আমি স্মল এক্স দিয়েও লিখবো, ক্যাপিটাল এক্স দিয়েও লিখবো, আমি বলে দিচ্ছি এটা কি। এক্স যেখানে একটা র্যান্ডম ভ্যারিয়েবল, এক্স একটা র্যান্ডম ভ্যারিয়েবল হয়ে গেছে, এটা 2 নম্বর ভ্যারিয়েন্সের ক্ষেত্রে। সিম্পল, যা জানি আমি সেই পুট করবো, ওই একই জায়গা থেকে সব কিছু ঢুকবে, যেহেতু স্কোয়ার ঘুরে যাবে তার সাথে মাইনাস ঢুকবে, সেটা হয়ে যাবে এইটা এ এক্স, এটার হোল স্কোয়ার ঢুকবে। আচ্ছা চলো নেক্সট, এখান থেকে এ স্কোয়ারটা বেরিয়ে যাবে, আমি জানি এক্সপেকটেশনের ক্ষেত্রে আমার কনস্ট্যান্ট টার্মটা বাইরে আসে, পড়ে থাকে ই এক্স স্কোয়ার, এই পার্টটা এটা হয়ে যায় মাইনাস, আর এটার ক্ষেত্রে আমার এটা বাইরে আসবে, স্কোয়ার আছে তার জন্য এ স্কোয়ার ডিরেক্ট বার করে নেবো, তাহলে এক্সপেকটেশন অফ এক্স এটার স্কোয়ার পড়ে থাকবে, এখান থেকে এ স্কোয়ারকে কমন নিলে এটা মাইনাস এইটুকু ঢুকবে, তাহলে সেটাকে কি লেখা যাবে, সেটাকে লেখা যাবে হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্সই লিখবো আমরা। আচ্ছা নেক্সট আমরা 3 নম্বরের ক্ষেত্রে যাব। 3-এর ক্ষেত্রে ঢুকছি হলো ভ্যারিয়েন্স অফ এ ক্যাপিটাল এক্স প্লাস বি, এর ভ্যালু কি ঢুকবে, এটা বার করতে হবে। সেম ওয়ে এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি, এটার হোল স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি, এটা শুধু স্কোয়ার। প্রথম পার্টটার ক্ষেত্রে আমি স্কোয়ার করতে পারবো নিশ্চয়ই, তার আগে আমি ভেঙে দেবো, কারণ আমি জানি এক্সপেকটেশন ভাঙা যায়, তার জন্য আমি ভেঙে দিলাম, সুবিধা হবে, ভাঙলে হয়তো না ভেঙেও করা যাবে, না ভেঙেই করে দিই, যেভাবে ইচ্ছা করলেই হলো। বইয়ে যেভাবে করা না, আমি ঠিক তার বিপরীতে করব। বইয়ে অন্যভাবে করেছে, বইয়ে ভেঙে করেছে, আমি বইয়ে ভেঙে করেছি, আমি না ভেঙে করব। প্লাস বি স্কোয়ার এরকম একটা টার্ম দেবে। আচ্ছা চলো একটা পার্টকে নিয়ে আগে আমি আলোচনা না দুটোই করে দিই। এই পার্টটার ক্ষেত্রে করলে কত হবে, এটার ক্ষেত্রে চলে আসবে হচ্ছে তোমার স্কোয়ার আছে, এটা ই অফ এক্সপেকটেশন অফ এ এক্স, এটার স্কোয়ার হবে মাইনাস 2 × এক্সপেকটেশন অফ এ এক্স এক্সপেকটেশন অফ বি মাইনাস এক্সপেকটেশন অফ বি স্কোয়ার, এটা একটা পার্ট ঢুকবে। এটাকে সলভ করলে ঢুকবে এক্সপেকটেশন অফ এটা তার স্কোয়ার 2ab এক্সপেকটেশন অফ এক্স প্লাস বি স্কোয়ার, সব কেটে কুটে যাবে। এটার ক্ষেত্রে ভ্যালু ঢুকবে হচ্ছে মাইনাস অফ এস, এটা এক্সপেকটেশন অফ এক্স শুধু তার স্কোয়ার পড়ে থাকবে এখানে মাইনাস 2ab এক্সপেকটেশন অফ এক্স মাইনাস বি স্কোয়ার। এবার তুমি দেখবা কি কাটছে, সেটা আমাকে দেখে বলতে হবে। এবার দেখো যে কি কাটছে, এখানে এই পার্টটা আর এই পার্টটা ক্যান্সেল হচ্ছে,
এটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে লাস্টে পড়ে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, এ স্কোয়ারটা পড়ে থাকছে, আর কে পড়ে থাকছে এই পার্টটা মাইনাস এই পার্টটা, সেটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স, আগেরটার মতনই পেলাম। ওকে, চারেরটা, এটা হচ্ছে এইচএসে এসছে সেরকম একখানা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বিওয়াই। এটা হচ্ছে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল, যেটা করলে আমাদের শেষ হয়ে যাবে। বিওয়াই মানে এটা কোনো কনস্ট্যান্ট টার্ম না, এটাকে এই একই রকমভাবে ট্যাকেল করতে হবে, সেম ওয়েতে আসবে। চাইলে আমার মতনও হতে পারে, চাইলে তুমি ওটাকে জেড ধরে নিয়ে তার মটফট করে নিয়ে করা যেতে পারে। আমি বলবো ওইভাবে না করতে, আমি বলবো ডিরেক্ট সংজ্ঞার দ্বারা করতে, কারণ সংজ্ঞার দ্বারা যে কোনো জিনিসকে আমরা আয়ত্ত করতে পারি। সংজ্ঞার দ্বারা বোঝা মানেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। সংজ্ঞার থেকেই জিনিসগুলো আসে এবং সংজ্ঞার থেকে বুঝতে হবে। ম্যাথসের মেনলি স্ট্যাটিস্টিক্সের যে কোনো জিনিস সংজ্ঞার থেকে বুঝতে হবে, তাহলেই হবে। তাহলে আজকে এটুকুই থাকবে, আর আমরা সব চ্যাপ্টারই কমপ্লিট করে ফেলে দিয়েছি। ওকে, গুড বাই।